সুপ্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রদের সাথে আমরা অর্গানিক কেমিস্ট্রির চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কেমিস্ট্রি কোর্স কোড 221। এই কোর্স কোডে আমরা আলোচনা করব চ্যাপ্টার 3 নিয়ে। চ্যাপ্টার 3তে তোমরা যদি সিলেবাস দেখে থাকো তাহলে আছে কার্বন নাইট্রোজেন বন্ধনযুক্ত অন্যান্য যৌগসমূহ। কার্বন নাইট্রোজেন বন্ধনযুক্ত অন্যান্য যৌগসমূহ। তাহলে কার্বন নাইট্রোজেন বন্ধন, তার মানে এই বন্ধনটি থাকবে এখানে, এই তো কার্বন নাইট্রোজেন বন্ধন, এর সাথে অন্যান্য যৌগ। এখন অন্যান্য যৌগ, এই কার্বনের উন্মুক্ত হাতে তুমি কি করতে পারো, অন্য মূলক দিয়ে দিতে পারো। যেমন তুমি এখানে অ্যালকাইল মূলক দিয়ে দিতে পারো, তাহলে এটা হয়ে যাবে অ্যালকাইল সায়ানাইড বা অ্যালকাইল নাইট্রেল যৌগ। যদি এটা তুমি অ্যারাইল মূলক দিতে, তাহলে তো অ্যারাইল সায়ানাইড বা অ্যারাইল নাইট্রেল যৌগ। অ্যারাইল সায়ানাইড বা অ্যারাইল নাইট্রেল যৌগ এরকম হতে পারে। আবার তুমি কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড দিয়ে কার্বনের হাত, নাইট্রোজেনের হাত, একটা উন্মুক্ত কার্বনের দুই হাতে অন্য দুটি গ্রুপ দিতে পারো। যেমন এখানে যদি তুমি কার্বনের এক হাতে অ্যালকাইল মূলক দাও আর এক হাতে হাইড্রোজেন এবং এর সাথে OH দাও, তাহলে কি হয়ে যাবে, অক্সাইন গঠিত হবে। তাহলে অক্সাইন গঠিত। আবার যদি তুমি এটার সাথে অ্যালকাইল মূলক, এখানে অন্য একটি অ্যালকাইল মূলক দাও এবং এখানে অন্য একটি অ্যালকাইল দাও, তাহলে ইমিন হবে, ইমিন টাইপের যৌগ হবে। এভাবে কার্বন নাইট্রোজেন বন্ধনের সাথে কার্বন নাইট্রোজেন ট্রিপল বন্ড হলে শুধুমাত্র কার্বনের উন্মুক্ত হাত থাকবে, অর্থাৎ কার্বনের একটি হাত ফাঁকা থাকবে। আর যদি তুমি কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড ইউজ করো, সেক্ষেত্রে নাইট্রোজেন পরমাণুর একটি হাত ফাঁকা থাকবে, কার্বনেরও দুটি হাত ফাঁকা হবে। ওই দুটি হাতে দুটি অ্যালকাইল মূলক অথবা একটি অ্যালকাইল একটি হাইড্রোজেন এভাবে আমরা স্থাপন করতে পারি। এ হচ্ছে তোমার, তাহলে এ ধরনের কার্বন নাইট্রোজেন যৌগসমূহ গঠিত হবে। এখন এই যে কার্বন নাইট্রোজেন যৌগসমূহ গঠিত হলো, এই কার্বন নাইট্রোজেন যৌগগুলো এই বিভিন্ন ধরনের হতে পারে। আমরা যেমন দেখলাম অ্যালকাইল সায়ানাইড বা অ্যালকাইল নাইট্রাইল, অ্যারাইল সায়ানাইড বা অ্যারাইল নাইট্রাইল, এর পাশাপাশি দেখলাম আমরা ইমিন যৌগ, অক্সাইন যৌগ ইত্যাদি। আজকে আমরা মূলত আলোচনা করব অ্যালকাইল সায়ানাইড অংশটা নিয়ে। এই অংশটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যালকাইল সায়ানাইড কম্পাউন্ড। তো দেখো, তাহলে আজকে আমরা আলোচনা করব কি নিয়ে, অ্যালকাইল সায়ানাইড নিয়ে। তাহলে এটা হচ্ছে অ্যালকাইল সায়ানাইড RCN। এখন এই অ্যালকাইল সায়ানাইড কোথা থেকে সৃষ্টি হচ্ছে? অ্যালকাইল সায়ানাইড মূলত হলো হাইড্রোজেন সায়ানাইডের একটি অ্যালকাইল জাতক। তাহলে কার জাতক বললাম আমরা? হাইড্রোজেন সায়ানাইডের জাতক। কিভাবে? হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন। তাহলে দেখো, কার্বনের এই হাইড্রোজেনকে যদি তুমি একটি অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত করো, যদি একটি অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত করো, তাহলে যৌগটা কি হয়ে যাচ্ছে? RCN হয়ে যাচ্ছে। অর্থাৎ তাহলে হাইড্রোজেন সায়ানাইডের হাইড্রোজেন পরমাণুকে যদি আমরা একটি অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত করি, তাহলে যে যৌগটি সৃষ্টি হবে তাকে অ্যালকাইল সায়ানাইড বা অ্যালকাইল নাইট্রেল যৌগ বলা হয়। তাকে অ্যালকাইল সায়ানাইড বা অ্যালকাইল নাইট্রেল যৌগ বলা হয়। এভাবে অ্যালকাইল সায়ানাইড বা অ্যালকাইল নাইট্রেল যৌগ গঠিত হয়। এভাবে অ্যালকাইল সায়ানাইড বা অ্যালকাইল নাইট্রেল যৌগ গঠিত হয়। তাহলে এই কার্বনের সাথে তোমার কি হবে? এই কার্বনের সাথে কার্বন নাইট্রোজেন 3টি বন্ড হবে। তাহলে 3টি বন্ড যেহেতু, তাহলে তোমরা বলো 3টি বন্ড যদি হয় দুটি পরমাণুর মধ্যে, তোমরা জানো সেখানে তাহলে একটা সিগমা হবে, দুটো পাই হবে। তাহলে কার্বন নাইট্রোজেনের মধ্যে আমার 3টি বন্ডের মধ্যে একটি হচ্ছে সিগমা বন্ড, অপর দুটি হচ্ছে কি পাই বন্ড। এখন এই কার্বনের সাথে যদি আমি এই অ্যালকাইল মূলক যদি সংযুক্ত করি, মনে করো মিথাইল সায়ানাইড নিলা তুমি, মিথাইল সায়ানাইড, তাহলে বন্ডটা কাদের মধ্যে আছে? বন্ডটা হচ্ছে কার্বন, কার্বন, নাইট্রোজেন, এই তো। আর এই মিথাইলের কার্বনের 3টি হাতে 3টি হাইড্রোজেন সংযুক্ত হবে। কার্বনের 3টি হাতে 3টি হাইড্রোজেন সংযুক্ত হবে। তাহলে মূলত মূলক হচ্ছে এটা কার্যকরী মূলকটা সায়ানাইড। মূলত এই অ্যালকাইল সায়ানাইডের কার্যকরী মূলক সায়ানাইড
যাকে আমরা নাইট্রাইল বলে থাকি। তাহলে এই সায়ানাইডের গঠনটা কেমন সেটা যদি আমরা দেখি, দেখো সায়ানাইডের গঠনটা কেমন। সায়ানাইডের যদি আমরা গঠন চিন্তা করি, দেখো তাহলে সায়ানাইডের গঠন কার্বন। কার্বনের তাহলে মোট বন্ড কয়টা বাবা? মোট বন্ড হচ্ছে 4টা। 4টা বন্ডের মধ্যে একটা দুটা সিগমা আর 2টা পাই। তাহলে কার্বনের সংকরিত অবস্থাটা কি হবে? 1s2 2s2 2px1 2py1 2pz0। তাহলে 2s থেকে সে কি করবে? একটা ইলেকট্রন 2pz এ দিয়ে দেবে। 2s থেকে একটি ইলেকট্রন 2pz এ দিয়ে দেবে। তাহলে কি হবে? কার্বন 1s2 2s1 2px1 2py1 2pz1। এই তো। এবার যে কয়টা পাই বন্ড তোমরা জানো যে হাইব্রিডাইজেশনে অংশগ্রহণকারী অরবিটালগুলো পাই বন্ড ফর্ম করে না। তাহলে এখানে যদি তুমি 4টি আনহাইব্রিড অরবিটাল নিয়ে হাইব্রিড অরবিটাল তৈরি করো, তাহলে একটা এস আর 3টা পি মিলে হবে কি? sp3। এখন sp3 যদি হয় তাহলে সেক্ষেত্রে 2টি পাই বন্ড কারা তৈরি করবে? হাইব্রিড অরবিটাল তো পাই বন্ড তৈরি করবে না। তার মানে তোমার পাই বন্ড যতটি ততটি পি তোমাকে ফাঁকা রাখতে হবে। পাই বন্ড যতটি ততটি পি ফাঁকা রাখতে হবে। বাকি এস আর পি কে নিয়ে তুমি হাইব্রিড অরবিটাল তৈরি করবে। তাহলে আমার কার্বনের হাইব্রিডাইজেশনটা কত হবে? এখানে কার্বন হাইব্রিডাইজেশনটা হবে 1s2 sp sp sp1 sp1 2py1 2pz1 2py1 2pz1। তাহলে এটা হবে sp1, এটা sp1 2py1 2pz1। এবার দেখো তাহলে এটা হচ্ছে কার্বনের। তাহলে নাইট্রোজেনের সংকরিত অবস্থাটা কি হবে? নাইট্রোজেন কয়টা বন্ড? 3টা। তাহলে নাইট্রোজেনে যদি 3টা বন্ড হয় তাহলে নাইট্রোজেনেরও তো তোমার একটা সিগমা 2টা পাই বন্ড। তাহলে নাইট্রোজেন কি করবে? নাইট্রোজেনের দেখো 1s2 2s2 2px1 2py1 2pz1। এই তো। তাহলে 2px1 2py1 2pz1। নাইট্রোজেনের 2টি পাই এর জন্য 2টি pyz ফাঁকা রাখো। তাহলে ওরও সংকরিত অবস্থাটা হবে sp। তাহলে নাইট্রোজেন 1s2 sp sp 2টা sp, একটার উপর হবে 2টি ইলেকট্রন, একটার উপর একটি ইলেকট্রন, আর 2py1 2pz1। এই হচ্ছে তাহলে তাদের গঠন। এটা একটা গঠন, এটা একটা গঠন। তাহলে এই দুটো যদি আমরা লিখি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। কার্বন 1s2 sp1 sp1 2py1 2pz1। তাহলে কার্বনের সাথে নাইট্রোজেনের যে 3টি বন্ড হবে sp2 sp1 2py1 2pz1। তাহলে ওর 2py1 2py1 এখানে একটা পাই বন্ড হবে, 2pz মিলে পাই হবে, sp sp মিলে সিগমা হবে। আর এটা দিয়ে ওই অ্যালকাইল মূলকের সাথে সে একটা সিগমা বন্ড তৈরি করবে, এখানে যে একটা অ্যালকাইল মূলক। আর নাইট্রোজেন একটা, তাহলে কি রয়ে যাবে? মুক্ত জোড় ইলেকট্রন রয়ে যাবে। নাইট্রোজেনে তাহলে আমাদের একটা কি রয়ে যাবে? মুক্ত জোড় ইলেকট্রন রয়ে যাবে। তাহলে তার অরবিটাল চিত্রটা কেমন হবে দেখো। তার অরবিটাল চিত্রটা হবে এরকম। কার্বন মুখোমুখি ওভারল্যাপিং, নাইট্রোজেন এটা। তাহলে কার্বন কার্বন পাশাপাশি ওভারল্যাপিং, একটি পাই বন্ড। কার্বন নাইট্রোজেন পাশাপাশি ওভারল্যাপিং আর একটি পাই বন্ড। এই তাহলে এটা যদি তোমার পি ওয়াই দাও, এই পাইটাকে যদি পি ওয়াই দাও তাহলে এটাও পি ওয়াই, এটা পি জেড, এটাও তাহলে পি জেড। তাহলে এটা হচ্ছে এসপি, এটা এসপি। কার্বনে আরেকটি এসপি হাইব্রিডাই অরবিটাল রয়ে যাবে, যেটা এদিকে অ্যালকাইলের সাথে একটা সিগমা করবে। আর নাইট্রোজেনে একটা হাইব্রিড অরবিটালে 2টি ইলেকট্রন অবস্থান করবে, অর্থাৎ একটি মুক্ত জোড় ইলেকট্রন অবস্থান করবে। এভাবে অ্যালকাইল সায়ানাইডগুলো সংযুক্ত হয়, এভাবে অ্যালকাইল সায়ানাইড যৌগগুলো তৈরি হয়। তাহলে হচ্ছে অ্যালকাইল সায়ানাইডের অরবিটাল চিত্র। এখন যদি তুমি কার্বনের উন্মুক্ত হাতে যে মূলক দিতে চাও সেই মূলক দিয়ে তার সাথে
বন্ধন তৈরি করে দাও, তাহলেই তুমি অ্যালকাইল সায়ানাইড যৌগ পাবে। অ্যালকাইল সায়ানাইড যৌগ পাবে। আচ্ছা, এরপরে দেখো এই অ্যালকাইল সায়ানাইডগুলোর যদি আমরা নামকরণ করি, তাহলে অ্যালকাইল মূলকের নাম অনুযায়ী তুমি তাকে নামকরণ করতে পারো। যেমন যদি এর সাথে তুমি মিথাইল নাও, তাহলে তার নাম কি বলবে? মিথাইল সায়ানাইড। যদি তুমি এখানে একটা ইথাইল নিতা, তাহলে যৌগটার নাম হয়ে যেত ইথাইল সায়ানাইড। সায়ানাইডকে কিন্তু আমরা নাইট্রাইলও বলতে পারি। তাহলে এটাকে অনেক সময় বলা হয় এসিটোনাইট্রাইল, এটাকে বলা হয় প্রোপিনোনাইট্রাইল, আবার এটাকে বলা হয় তোমার ইথেন নাইট্রাইল। 2 কার্বনের জন্য ইথেন, এটা হচ্ছে 3 কার্বন, এ কারণে প্রোপেন নাইট্রাইল। এভাবে আমরা নাইট্রাইল হিসেবেও তাদেরকে চিহ্নিত করতে পারি, বা সায়ানাইড হিসেবেও তাদেরকে তুমি চিহ্নিত করতে পারো। এবার আসো এই অ্যালকাইল সায়ানাইড যৌগগুলোকে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি, তাদের প্রস্তুতি। প্রথম কথা হচ্ছে তাদেরকে আমরা সহজেই অ্যালকাইল হ্যালাইডের সাথে হাইড্রোজেন সায়ানাইড, সোডিয়াম সায়ানাইড এর বিক্রিয়ায় তৈরি করতে পারি। যে কোনো অ্যালকাইল হ্যালাইড, মনে করো RX, এর সাথে যদি তুমি সোডিয়াম সায়ানাইড নাও, তাহলে অ্যালকাইল আর সায়ানাইড মিলে হবে অ্যালকাইল সায়ানাইড, সোডিয়াম আর হ্যালাইড মিলে হবে সোডিয়াম হ্যালাইড। এভাবে তারা যৌগ তৈরি করতে পারে। তাহলে প্রথম পদ্ধতি আমরা কি করলাম? আমরা প্রথম পদ্ধতি বললাম অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম সায়ানাইড বা পটাশিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করলে অ্যালকাইল নাইট্রাইল যৌগ বা অ্যালকাইল সায়ানাইড যৌগ উৎপন্ন হতে পারে বা উৎপন্ন হয়। 2 নম্বরে আমরা পড়তে পারি অ্যামাইডের ডিহাইড্রোজিনেশন দ্বারা। অ্যামাইড থেকে দেখো, এটা হচ্ছে অ্যামাইড, এটাকে যদি তুমি ফসফরাস পেন্টঅক্সাইডের উপস্থিতিতে তাকে ডিহাইড্রেশন করো, ফসফরাস পেন্টঅক্সাইডের উপস্থিতিতে তাকে তাপ দাও, তাহলে কি হবে? এই অক্সিজেন, এই হাইড্রোজেন মিলে পানি হিসেবে অপসারিত হবে, এই H2O। তাহলে তৈরি হবে RCN, তাহলে তৈরি হবে RCN পানি। তাহলে দ্বিতীয় পদ্ধতি আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে অ্যামাইডের ডিহাইড্রেশন দ্বারা। ডিহাইড্রেশন মানে তার থেকে পানি বের করে নেয়। তাহলে এখানে পানিটা কে বের করে দিবে? ফসফরাস পেন্টঅক্সাইড। তাহলে ফসফরাস পেন্টঅক্সাইড এখানে কি হিসেবে কাজ করবে? ফসফরাস পেন্টঅক্সাইড নিরোধক হিসেবে কাজ করে, নিরোধক হিসেবে কাজ করে। 3 নম্বরে দেখো আমরা অ্যালডোক্সাইমের ডিহাইড্রেশন দ্বারাও তাকে প্রস্তুত করতে পারি। যেমন দেখো, এটা একটি অ্যালডোক্সাইম, এখন এটাকে যদি তুমি এসিটিক অ্যানহাইড্রাইড দ্বারা ডিহাইড্রেশন করো, তাহলে এখান থেকেও পানি বের হয়ে যাবে। এসিটিক অ্যানহাইড্রাইড এটা দ্বারা যদি ডিহাইড্রেশন করো, তাহলে অ্যালকাইল নাইট্রাইল হবে। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে H ও H এরা মিলে পানি তৈরি করবে। এরা মিলে পানি তৈরি করবে, তাহলে উৎপন্ন হবে অ্যালকাইল সায়ানাইড যোগ পানি, অ্যালকাইল সায়ানাইড যোগ পানি, এটা তৈরি করবে। এরপরে হচ্ছে অন্য একটা পদ্ধতি 4 নাম্বার। দেখো 4 নাম্বার আমরা উচ্চতর অ্যামিনের ডিহাইড্রেশন দ্বারাও তাকে তৈরি করতে পারি। দেখো, এটা একটা উচ্চতর অ্যামিন, মনে করো উচ্চতর অ্যামিন, এটাকে যদি তুমি ডিহাইড্রোজেনেশন করো, ডিহাইড্রেশন না, ডিহাইড্রোজেনেশন কার উপস্থিতি করবা? কপার অথবা নিকেল, কপার অথবা নিকেল 300 ডিগ্রি সেলসিয়াস। তাহলে হাইড্রোজেন গুলো বের হয়ে যাবে, বের হয়ে অ্যালকাইল সায়ানাইড উৎপন্ন করবে, বের হয়ে অ্যালকাইল সায়ানাইড উৎপন্ন করবে। এভাবে আমরা তাদেরকে প্রস্তুত করতে পারি। সর্বশেষ আমরা যদি গ্রিগনার্ড বিকারকের সাথে বিক্রিয়া করি, দেখো গ্রিগনার্ড বিকারক
সায়ানোজেন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল নাইট্রাইল তৈরি করে। তাহলে 5 নম্বর পদ্ধতি হচ্ছে আমার গ্রিগনার বিকারক RMgX এর সাথে ক্লোরোসায়ানাইড, এর সাথে কি দিব, ক্লোরোসায়ানোজেন বা ক্লোরোসায়ানাইড, এটা যদি সংযুক্ত করো তাহলে এটা হবে RCN আর MgXCl, এটা তৈরি হয়ে যাবে MgXCl। তাহলে এখান থেকে একটু বের হয়ে যাবে, এরা মিলে একটি যৌগ তৈরি করবে আর অ্যালকাইল মূলক সায়ানাইডের সাথে সংযুক্ত হবে MgXCl। এভাবে আমরা অ্যালকাইল সায়ানাইড যৌগগুলোকে প্রস্তুত করতে পারি। একবারে তোমরা একটু দেখে নাও প্রস্তুতি 5টা। তাহলে প্রথম প্রস্তুতি আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে করছি, অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম সায়ানাইডের বিক্রিয়া অথবা পটাশিয়াম সায়ানাইড। দ্বিতীয় বিক্রিয়া আমরা কি করছি, অ্যামাইডকে ডিহাইড্রেশন করছি, অর্থাৎ পানি বের করে নিয়েছি। তৃতীয় বিক্রিয়া আমরা কি করছি, তৃতীয় বিক্রিয়া আমরা অ্যালকক্সাইমের ডিহাইড্রেশন করছি। চতুর্থ বিক্রিয়া আমরা কি করছি, উচ্চতর অ্যামিনের ডিহাইড্রোজিনেশন করছি। পঞ্চম বিক্রিয়ায় আমরা ক্লোরোসায়ানাইড বা তোমার হ্যালাইড সায়ানাইড হ্যালোজেন সায়ানাইডের সাথে সংযুক্ত, তার সাথে গ্রিগনার বিকারকের বিক্রিয়ায় আমরা অ্যালকাইল সায়ানাইড প্রস্তুত করতে পারি। তাহলে হচ্ছে আমাদের অ্যালকাইল সায়ানাইডের প্রস্তুত। আচ্ছা, এরপরে আসো অ্যালকাইল নাইট্রাইলের তোমার রাসায়নিক ধর্ম, তারা কি কি বিক্রিয়া প্রদর্শন করে। আমরা প্রথমে তাদের বিক্রিয়াগুলোর মধ্যে আমরা প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। প্রথমে হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। দেখো আর্দ্র বিশ্লেষণ আমরা কিভাবে করতে পারি। অ্যালকাইল সায়ানাইড, এটাকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, প্রোটন বা হাইড্রোক্সিল আয়ন, তাহলে নাইট্রাইলকে খনিজ অ্যাসিডের জলীয় দ্রবণ বা ক্ষারকের জলীয় দ্রবণ দ্বারা উত্তপ্ত করলে প্রথমে অ্যামাইড এবং পরে কার্বক্সিলিক অ্যাসিড ও অ্যামোনিয়া উৎপন্ন হয়। তাহলে দেখো খনিজ অ্যাসিড এর জলীয় দ্রবণ অথবা ক্ষারকের জলীয় দ্রবণ, তাহলে প্রথমে উৎপন্ন হবে কি, অ্যামাইড। প্রথমে যে যৌগটি উৎপন্ন হবে সেটা হচ্ছে অ্যামাইড। এটাকে যদি তুমি পুনরায় আর্দ্র বিশ্লেষণ করো অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে, তাহলে উৎপন্ন হবে অ্যাসিড এবং অ্যামোনিয়া। অ্যাসিড এবং অ্যামোনিয়া উৎপন্ন হবে। তাহলে এভাবে আমরা অ্যালকাইল সায়ানাইড যৌগগুলোকে আর্দ্র বিশ্লেষণ করতে পারি। অ্যালকাইল সায়ানাইড যৌগগুলোকে আর্দ্র বিশ্লেষণ করতে পারি। তাহলে এই আর্দ্র বিশ্লেষণে তুমি যদি অ্যাসিড প্রভাবিত আর্দ্র বিশ্লেষণ দেখো, যদি বিক্রিয়াটা অ্যাসিড প্রভাবিত হয় অর্থাৎ অম্লীয় মাধ্যমে ঘটে, অ্যাসিড প্রভাবিত, তাহলে বিক্রিয়াটা কিভাবে ঘটে দেখো তোমরা। প্রথমে অ্যালকাইল সায়ানাইড এর সাথে একটি প্রোটন সংযুক্ত হয়। প্রোটনকে কে নাইট্রোজেন তাকে সংযুক্ত করে বা নাইট্রোজেন তাকে আকর্ষণ করে। নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন আছে। নাইট্রোজেন এই মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে ওই প্রোটনটাকে কি করে, গ্রহণ করে। তাহলে নাইট্রোজেন যদি প্রোটনটাকে গ্রহণ করে তাহলে দেখো কি হচ্ছে, আর সি ট্রিপল বন্ড NH, নাইট্রোজেন উপর একটা পজিটিভ চার্জ সৃষ্টি হবে। কেন? কারণ নাইট্রোজেন মুক্ত জোড় ইলেকট্রন দান করছে। তখন নাইট্রোজেন তার পজিটিভ চার্জ প্রশমনের জন্য কার্বন থেকে বন্ড ইলেকট্রন টেনে নিলে তাহলে তার পরের ধাপে হবে আর
সি ডাবল বন্ড NH। এবার কার্বনের উপর একটা পজিটিভ চার্জ হবে, নাইট্রোজেন তার উপরে সৃষ্ট পজিটিভ চার্জ এই একটি পাই বন্ড ইলেকট্রন জোড় টেনে নেওয়ার মাধ্যমে প্রশমিত করে। এবার তাহলে ইলেকট্রন বঞ্চিতটা কি হলো? ইলেকট্রন বঞ্চিতটা মূলত হলো কার্বন। ইলেকট্রন বঞ্চিতটা হলো কে? মূলত কার্বন। এ কারণে কার্বনের উপরে পরবর্তীতে কি হবে? পজিটিভ চার্জ সৃষ্টি হবে। এবার এই পজিটিভ চার্জযুক্ত কার্বনে ওই যে পানির অণু নিয়েছো তুমি H2O, ওই H2O দেখো অক্সিজেনের যে মুক্তজোড় ইলেকট্রন আছে ওটা দিয়ে সে এই কার্বনের সাথে সংযুক্ত হবে। অক্সিজেনের এই মুক্তজোড় ইলেকট্রন দিয়ে ওই কার্বনের সাথে সংযুক্ত হবে। তাহলে যৌগটা কি হয়ে যাচ্ছে? RC ডাবল বন্ড NH OH। এই তো, তাহলে পানির অণুটা কি হয়ে গেল? সংযুক্ত হয়ে গেল। এখন অক্সিজেন যে মুক্তজোড় ইলেকট্রন দিছে এখানে অক্সিজেন উপরে কি হবে? একটা ধনাত্মক চার্জের সৃষ্টি হবে। এ কারণে অক্সিজেনের উপরে কি হবে? একটা ধনাত্মক চার্জের সৃষ্টি হবে। এরপরে তাহলে কি ঘটবে দেখো, এই ধনাত্মক চার্জকে প্রশমনের জন্য অক্সিজেন এই হাইড্রোজেনের বন্ধনজোড় ইলেকট্রনকে নিজে টেনে নেবে। অক্সিজেন এই হাইড্রোজেনের বন্ধনজোড় ইলেকট্রনকে নিজে টেনে নেবে। তাহলে হাইড্রোজেনটা কি হবে? ফাইনালি হাইড্রোজেনটা প্রোটন হিসেবে অপসারিত হয়ে যাবে। তাহলে দাও এর পরের ধাপে মাইনাস প্রোটন অর্থাৎ একটা প্রোটন অপসারিত হবে। একটা প্রোটন যদি অপসারিত হয় তাহলে থাকবে কি? আর সি ডাবল বন্ড NH OH। এবার কিন্তু অক্সিজেনের পজিটিভ চার্জ প্রশমিত হয়ে গেছে। এর পরের ধাপে কি হবে? তাহলে দেখো এর পরের ধাপে এখান থেকে তোমার অক্সিজেন হাইড্রোজেনের বন্ধনজোড় ইলেকট্রন কার্বনের বরাবরে চলে আসবে, কার্বন অক্সিজেন। আর এই নাইট্রোজেনের বন্ধনজোড় ইলেকট্রন এদিকে না দিয়ে তুমি এদিকে দেখাও, এদিকে চলে যাবে। তখন এই বন্ডটা ডাবল বন্ড হয়ে যাবে, CO। ডাবল বন্ড হলে হাইড্রোজেনটা বাদ হয়ে গেল, অপসারিত ওই হাইড্রোজেনকে নাইট্রোজেন তখন এই যে বন্ধনজোড় ইলেকট্রন নাইট্রোজেন টেনে নিচ্ছে তার সাথে ওটা সংযুক্ত হয়ে যাবে। তাহলে তার পরের ধাপে কি হচ্ছে? তার পরের ধাপে RC অক্সিজেনের সাথে ডাবল বন্ড হচ্ছে, N নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন, RCO NH2। তাহলে ফাইনালি তুমি কি পেলে? RCO NH2। এইটাই আমরা বলছি যে সায়ানাইডের সাথে RCO NH2 অর্থাৎ অ্যামাইড গঠিত হয়। এখন এই অ্যামাইড থেকে কি হবে? এই অ্যামাইড থেকে পুনরায় আবার অ্যাসিড হবে। তাহলে তোমরা আগে এটা দেখো, তারপরে আমি পরের ধাপটা দেখাচ্ছি। তাহলে আমরা পড়তেছি যে অ্যালকাইল সায়ানাইড যৌগের তোমার আর্দ্র বিশ্লেষণ কেমন মাধ্যমে? অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ। তাহলে বিক্রিয়ায় ফাইনালি কি হচ্ছে? মধ্যবর্তী অ্যামাইড তৈরি হচ্ছে, তারপরে অ্যাসিড তৈরি হবে। তাহলে অ্যামাইডটা কিভাবে তৈরি হলো? প্রোটন গ্রহণ করলো নাইট্রোজেন, যৌগ তৈরি হলো, নাইট্রোজেনের পজিটিভ চার্জ সৃষ্টি হলো, কার্বন নাইট্রোজেনের পাই বন্ড ইলেকট্রন নাইট্রোজেন টেনে নিল, চার্জ প্রশমিত হলো, কার্বন ইলেকট্রন বঞ্চিত হলো, কার্বনের পজিটিভ চার্জ সৃষ্টি হলো, পানির অণুর মুক্তজোড় ইলেকট্রন দিয়ে কার্বনের সাথে বন্ধন তৈরি হলো, অক্সিজেন পজিটিভ চার্জে চার্জিত হলো কারণ মুক্তজোড় ইলেকট্রন সে দান করছে। এরপরে অক্সিজেন হাইড্রোজেনের এই বন্ধনজোড় ইলেকট্রন অক্সিজেন টেনে নিল, এরপরে এভাবে তারা প্রশমিত হয়। এরপরে দেখো তাহলে এখান থেকে আবার কোথায় যাব? আমরা অ্যাসিডে যাব। তাহলে আমি এটা মুছে নেই, তারপরে তোমাদের অ্যাসিডের অংশটা দেখাচ্ছি। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা অ্যামাইডে ছিলাম, RCO NH2 এখানে ছিলাম, তাই তো? এবার ওই অ্যামাইডের আবার ওই অম্লীয় মাধ্যমে একটা প্রোটন গ্রহণ করবে। তাহলে প্রোটন গ্রহণ করবে এই যে তোমার নাইট্রোজেন অ্যামাইডের, ওই নাইট্রোজেনের তো মুক্তজোড় ইলেকট্রন আছে, ওইটা দিয়ে সেই প্রোটনটাকে আবার গ্রহণ করবে। গ্রহণ করলে কি হচ্ছে দেখো, RCO NH3। নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন দুইটা ছিল, এখন তিনটা হলো। তাহলে নাইট্রোজেনের উপর কেমন চার্জ সৃষ্টি হবে? ধনাত্মক চার্জ সৃষ্টি হবে। কেন? মুক্তজোড় ইলেকট্রন সে দান করছে।
মুক্তজোড় ইলেকট্রন সে দান করছে। এবার অক্সিজেন যদি এই পাই বন্ড ইলেকট্রন জোড় টেনে নেয় তাহলে কি হবে দেখো, নেগেটিভ NH3, তাহলে ওটা যদি নেগেটিভ হয় তাহলে কার্বনের উপর হবে পজিটিভ, নাইট্রোজেন উপর তো পজিটিভ আগেই ছিল। এবার ওই কার্বনের সাথে আবার কে সংযুক্ত হবে, পানির অণু সংযুক্ত হবে, আর এক অণু পানি মুক্তজোড় ইলেকট্রন দিয়ে ওর সাথে সংযুক্ত হবে। সংযুক্ত হওয়ার পরে যৌগটা এরকম হবে দেখো, এই OH2। কিন্তু অক্সিজেন কি করবে, অক্সিজেন উপরে পজিটিভ চার্জ সৃষ্টি হবে কারণ মুক্তজোড় ইলেকট্রন সে দান করছে। এবার অক্সিজেন কি করবে, ওই মুক্তজোড় ইলেকট্রনকে কি করবে, পজিটিভ চার্জকে প্রশমনের জন্য এই হাইড্রোজেন বন্ড ইলেকট্রন টেনে নেবে। আবার নাইট্রোজেন তার উপরে সৃষ্ট পজিটিভ চার্জকে প্রশমনের জন্য সে তার উপরে সৃষ্ট পজিটিভ চার্জকে প্রশমনের জন্য দাঁড়াও এই বন্ডটা নিয়ে নেবে। তখন অক্সিজেন হাইড্রোজেন এই বন্ধনজোড় ইলেকট্রন এ বরাবরে প্রবেশ করবে। প্রবেশ করলে কি হলো, তাহলে হাইড্রোজেনটা চলে গেল আর এদিকে অ্যামোনিয়া রিলিজ হয়ে গেল। তাহলে থাকলো কি, আর আর সি, তখন আবার ও কি করবে, হলো না, দাঁড়াও আবার একটু দেখাচ্ছি তোমাদের। অক্সিজেন উপর পজিটিভ চার্জ, এটা প্রশমনের জন্য এটা চলে আসবে, নাইট্রোজেন বন্ধনজোড় ইলেকট্রন নিবে, ও আবার এটা দিয়ে দিবে, এ হচ্ছে কাজ। তাহলে ও সিও হয়ে গেল, এদিকে ও আর অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন, আর অ্যামোনিয়া রিলিজ হয়ে গেল, একটা প্রোটন রিলিজ হলো এখান থেকে, এই হাইড্রোজেনটা প্রোটন হিসেবে রিলিজ হয়ে গেল। তার মানে যৌগটা কি তৈরি হলো, যৌগটা তৈরি হলো অ্যাসিড, যৌগটা তৈরি হলো অ্যাসিড। এভাবে অ্যামাইড থেকে অ্যাসিডের সৃষ্টি হচ্ছে, এভাবে অ্যামাইড থেকে অ্যাসিডের সৃষ্টি হচ্ছে। এবার একটু যদি আবার খেয়াল করো তাহলে আমরা বলি ওই অ্যামাইড নাইট্রোজেন মুক্তজোড় ইলেকট্রন দিয়ে অ্যাসিড কর্তৃক প্রদত্ত একটা প্রোটনকে গ্রহণ করবে। গ্রহণ করার পরে নাইট্রোজেন, দুটো হাইড্রোজেন ছিল আর একটা হাইড্রোজেন NH3 হবে, মুক্তজোড় ইলেকট্রন দান করছে কারণে নাইট্রোজেনের পজিটিভ চার্জ সৃষ্টি হবে। এরপরে কার্বন অক্সিজেন যখন বন্ধনজোড় ইলেকট্রন নিয়ে নিবে অক্সিজেন, তখন অক্সিজেন উপর ঋণাত্মক, কার্বন উপর ধনাত্মক চার্জ সৃষ্টি হবে। ওই মুহূর্তে পানি মুক্তজোড় ইলেকট্রন অক্সিজেন কার্বনকে আক্রমণ করবে। আক্রমণ করে যখন কার্বনের সাথে সংযুক্ত হয়ে যাবে তখন ওই অক্সিজেনের উপর একটা পজিটিভ চার্জ সৃষ্টি হলো। এবার অক্সিজেন এই পজিটিভ চার্জটাকে প্রশমনের জন্য এই বন্ধনজোড় ইলেকট্রন টেনে নেবে। আবার অক্সিজেন, এই উপরের অক্সিজেন যার উপরে ঋণাত্মক চার্জ, সে ওই বন্ধনজোড় যেটা ইলেকট্রন জোড় টেনে নিয়ে গেছিল, যার ফলে তার উপরে ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়েছিল, সেটা আবার সে কি করবে, দিয়ে দিবে। দিয়ে দিলে তখন আবার নাইট্রোজেন তার উপরে সৃষ্ট পজিটিভ চার্জকে প্রশমনের জন্য এই সিগমা বন্ড ইলেকট্রন জোড় নিয়ে সে অ্যামোনিয়া হিসেবে অপসারিত হয়ে যাবে। তাহলে এখান থেকে কি অপসারিত হবে, অ্যামোনিয়া। তাহলে এই বন্ডটা ডাবল বন্ড হয়ে যাচ্ছে, আর কি অপসারিত হচ্ছে, প্রোটন। এটা প্রোটন হিসেবে অপসারিত হয়ে যাচ্ছে। তাহলে ফাইনালি প্রোডাক্ট তুমি কি পাচ্ছ, অ্যাসিড। ফাইনালি তুমি প্রোডাক্টটা পাচ্ছ অ্যাসিড। মূলত এই কৌশলেই আমাদের বিক্রিয়া ঘটে থাকে, এই কৌশলেই আমাদের বিক্রিয়া ঘটে থাকে। তাহলে আমরা আর্দ্র বিশ্লেষণ পর্যন্ত আজকেই থাকুক আমাদের এই পর্যন্ত। অ্যালকাইল সায়ানাইড যৌগের আর্দ্র বিশ্লেষণ, সেটা কেমন মাধ্যমে আমরা অ্যালকাইল সায়ানাইড আর্দ্র বিশ্লেষণটা করলাম, অম্লীয় মাধ্যমে। আমরা পরবর্তী লেকচারে এরপর থেকে শুরু করব। ভালো থেকো সবাই।